প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি জসীমউদ্দিন আপন বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাঁচতে দাও এই শিরোনামের যে কবিতা সেই কবিতাটা নিয়ে কথা বলবো। শামসুর রাহমানের লেখা। এই কবির নামটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ এই কবির নামের উচ্চারণটা অনেকেই ঠিক মতো বলতে পারে না। তো তোমরা ঠিকভাবে বলবে আশা করি। শামসুর রাহমান, অনেকেই শামসুর রাহমান বলে, রাহমান বললেও ভুল হবে, শামসুর বললেও ভুল হবে। শামসুর রাহমান, এরকম উচ্চারণটা। তো কবিতাটা আগে একবার আমি পড়ছি। এই তো দেখো ফুলবাগানে গোলাপ ফোটে, ফুটতে দাও। রঙিন কাঁটা ঘুড়ির পিছে বালক ছোটে, ছুটতে দাও। নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই, খেলতে দাও। মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। বালির ওপর কত্ত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। কাজল বিলে পানকৌড়ি নাইছে সুখে, নাইতে দাও। এই নাওয়া মানে কিন্তু গোসল করা, যেটা আমরা বলি সেটা। গহীন গাঙে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও। নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে, নাচতে দাও। শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও। এই কবিতাটা একটা প্রকৃতি প্রেমের কবিতা, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম, কারণ এখানে প্রকৃতির সব বিষয়গুলো ফুটে উঠেছে এবং এখানে যে ছবি দেয়া আছে তাতে করে এই যে বাঁচতে দাও শামসুর রহমান, এখানে কিন্তু সব আহ, প্রকৃতির কিছু ছবি দেয়া আছে এবং যে কথাগুলো আছে সবই প্রকৃতির। তো এর মধ্য থেকে হয়তো মানে এইটা যদি আসে বা এই টপিকের উপর তোমাদেরকে যদি পরীক্ষায় লিখতে হয়, তাহলে যেরকম প্রশ্ন আসবে সেই কিছু বিষয় এখানে উদাহরণস্বরূপ দেয়া আছে, নমুনা প্রশ্ন যেটাকে বলে। তো এইখানে যে শব্দার্থ এবং টিকা যে অংশটা, এই অংশটা তোমরা প্রথমত পড়বে এক কথার উত্তরের জন্য। আচ্ছা, এইখানে পাঠ পরিচিতি আছে, সেটা পড়লে এই টপিকের উপরে নির্ভর করে যে প্রশ্ন আসুক না কেন সেটা তোমরা পারবে। যেমন পাঠ পরিচিতিতে এখানে লেখা আছে, প্রকৃতি ও পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয়। মানুষ ও প্রকৃতি পরিবেশের অংশ, কিন্তু মানুষের হাতেই দিন দিন এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে বিপন্ন হচ্ছে মানুষ ও প্রাণীদের জীবন। আমাদের চারপাশ যদি সজীব ও সুন্দর না হয়, তাহলে বেঁচে থাকার আনন্দই বৃথা হয়ে যাবে। আসলে এগুলো সত্যি কথা, কারণ এই যে বর্তমান আহ, যুগে এসে আমরা দেখছি যে প্রকৃতি কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। বিভিন্ন কলকারখানা, বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন প্রতিষ্ঠান, রাস্তাঘাট, এক কথায় অবকাঠামো জনিত যে বিষয়গুলো, এইগুলো তৈরি করার জন্য কিন্তু আহ, আমাদের প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে এবং প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। কবি শামসুর রহমান বাঁচতে দাও কবিতায় প্রকৃতি, পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা বলেছেন। একটি শিশুর বেড়ে ওঠার সঙ্গে তার চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে অবশ্যই। যদি পৃথিবীতে ফুল না থাকে, পাখি না থাকে, সবুজ ধ্বংস হয়ে যায়, তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। কবিতায় এইসব প্রতিকূলতাকে জয় করার কথাই সুন্দর করে তুলে ধরা হয়েছে। আসলে যেটা বলছিলাম সেই বিষয়ই এখানে আছে যে আমাদের প্রাকৃতিক পরিবেশটা আসলে প্রয়োজন মানুষের বেড়ে ওঠার জন্য। বিশেষ করে শিশুর কথা বলা হচ্ছে, যে একটা শিশুর বেড়ে ওঠার জন্য প্রাকৃতিক পরিবেশ যেমন প্রয়োজন, তেমনি একটা পরিবেশে বা পৃথিবীতে যত প্রকার জীবজন্তু পশু পাখি আছে, সবকিছুর জন্যই কিন্তু এই সবকিছু নিয়ে প্রাকৃতিক পরিবেশ এবং সবকিছুর বেঁচে থাকার জন্যই প্রাকৃতিক পরিবেশটা সুন্দর থাকা প্রয়োজন। কারণ প্রাকৃতিক পরিবেশের সমস্ত প্রাণী, গাছপালা, উদ্ভিদ, এই সব কিছু কিন্তু একে অপরের পরিপূরক। যে কোনো একটা বাদ দিলে কিন্তু অন্য দিক থেকে কোনো না কোনো সমস্যা হয়ে যায় বা কোনো কিছুর ক্ষতি হয়ে যায়। সেজন্য সবকিছুই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এইখানে যে সৃজনশীল প্রশ্ন ২ সেট আছে, আমি ১ সেট একটু আলোচনা করব। এখানে প্রথম অনুচ্ছেদে আছে, খাল বিল নদী নালা আর পুকুরে ভরা এই দেশ। ছোটবেলায় গ্রামের খাল বিল পুকুরেই সাঁতার কাটা শিখেছিলেন নাজির সাহেব। মানে একজন মানুষের কথা বলছে যে ছোটবেলায় গ্রামের খাল বিল পুকুরে সাঁতার কেটেছে, অর্থাৎ গ্রামে বড় হয়েছে। সন্তানদের নিয়ে তিনি এখন শহরে বাস করেন। এখন বাড়িতেও আগের সেই খাল বিল পুকুর নেই। সন্তানদের সাঁতার কাটা শেখাতে পারছেন না। নাজির সাহেব আক্ষেপ করে বলেন, এভাবে পরিবেশের বিপর্যয় ঘটলে আমাদের আগেকার জীবনযাত্রা পরবর্তী প্রজন্মের কাছে কেবল কাগজ কলমেই বেঁচে থাকবে। অর্থাৎ নাজির সাহেব ইনি গ্রামে বড় হয়েছে, যারা গ্রামে বড় হয়েছে তারা কিন্তু জানে, আর এখন যারা গ্রামে বড় হচ্ছে তারা এই বিষয়গুলো ভালো একটা জানে না, কারণ গ্রামের পরিবেশটাও কিন্তু আস্তে আস্তে শহরের মতো হয়ে যাচ্ছে। মানে গ্রামের যে পরিবেশটা ছিল প্রাকৃতিক
যে দৃশ্যগুলো ছিল, প্রাকৃতিক যে উপাদানগুলো ছিল সবকিছু আস্তে, আস্তে নষ্ট হয়ে যাওয়ার পথে। তো আমরা এখানে প্রশ্ন দেখি, ক নম্বর প্রশ্নে আছে প্রতিদিন কে আলোর খেলা খেলছে? এটা কিন্তু কবিতার লাইনে আমি পড়েছি, জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই। তার মানে রোজই মানে ওই যে রোজ মানে প্রতিদিন, রোজই মানে প্রতিদিনই। তার মানে জোনাক পোকা আলোর খেলা খেলছে। তার মানে তোমরা যদি প্রশ্নের উত্তরটা দিতে চাও, তাহলে এখানে যদি একটু কবিতার নাম আর কবির নামটা উল্লেখ করতে পারো, তাহলে কিন্তু ওই প্রশ্নের যে উত্তর সেটা সম্পূর্ণ হবে। অর্থাৎ সেটা তোমাদের স্যারের কাছে বা যিনি খাতা দেখবেন, উনার কাছে কিন্তু খুবই মনোপ্লুত হবে। ওখানে এখানে একজন লিখতেই পারে যে প্রতিদিন জোনাক পোকা আলোর খেলা খেলছে। কিন্তু যদি একটু সুন্দর করে তুমি লেখো যে প্রথমে তো লিখতে হবে ১ নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নের উত্তর। এরকম কিছু একটা। তারপরে লিখতে হবে যে কবি শামসুর রাহমান রচিত 'বাঁচতে দাও' কবিতাটিতে জোনাক পোকা প্রতিদিন আলোর খেলা খেলছে। এটা লিখতে পারলে কিন্তু খুবই সুন্দর হয়। অর্থাৎ এই যে বিভিন্ন স্টুডেন্টদের তো একটা পার্থক্য করে খাতা দেখা হয়। মানে এই বিষয়টা অন্যভাবে নেওয়ার দরকার নেই। একটা শিক্ষক মানে একজন শিক্ষক যখন খাতা দেখে তখন কিন্তু সে ১ম কয়েকটা প্রশ্নের উত্তর পড়ে বুঝে নিতে চায় যে এই এ ছাত্রটা কোন ধাঁচের। ঠিক আছে? এই শিক্ষার্থী কোন ধাঁচের। সে হাতের লেখা দেখে তারপরে লেখার ধরন দেখে সে বুঝে নিতে চায় যে এই ছাত্রটা কোন ধাঁচের বা একে কিরকম মার্ক দেব। পরবর্তীতে এর খাতাটা কোন দৃষ্টিতে আমি দেখব। তো তোমাকে কিন্তু ঠিক করতে হবে যে তুমি ওই শিক্ষকের চোখে কিভাবে নিজেকে উপস্থাপন করতে চাও। খ নম্বর প্রশ্ন আছে কাজল বিলে পানকৌড়িকে নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? আচ্ছা, কাজল বিলে পানকৌড়িকে নাইতে দেওয়া মানে এই যে পানকৌড়ি নামক একটা পাখি আছে, আমরা জানি পানিতে নামে আবার পানিতে নেমে কিন্তু ডুব দিয়ে মাছ ধরে। এটা সুন্দর একটা দৃশ্য, আমরা যারা গ্রামে আহ, দেখেছি তারা জানি বিষয়টা। অনেক সময় শহরাঞ্চলের পুকুর বা এই নদী নালা খাল বিলে দেখা যায়, আওড় বাওড় এইসব জায়গায় দেখা যায় পানকৌড়ি। কালো রঙের হয়, কোকিলের মতো কিছুটা দেখতে, ও নামে, তারপরে হঠাৎ করে ডুব দেয়, ডুব দিয়ে একটা মাছ ধরে কিন্তু উঠে আসে। ঠিক আছে? ওদের টার্গেটটা এরকম যে মাছ ধরতে হবে। তো এই যে পানকৌড়িটা নামছে, তো কবি বলছে যে পানকৌড়িকে নাইতে দেওয়ার পানকৌড়িকে পানকৌড়ি নাইতে নেমেছে, নাইতে দাও। মানে পানকৌড়ি গোসল করতে পানিতে নেমেছে, ওকে পানিতে নামতে দাও, বাধা দিও না। অর্থাৎ এই আহ্বান দ্বারা কবি বুঝিয়েছেন যে আম যার যেখানে বিচরণ করার দরকার, যে পরিবেশে থাকবে, যার যেইখানে থাকাটা জরুরি বা যেইখানে থাকলে তাকে মানাবে, তার সেইখানেই থাকতে দিতে হবে। তার থাকার জায়গাটাও নষ্ট করা যাবে না এবং সে যদি সেখানে থাকতে চায় তাকে বাধাও দেয়া যাবে না। গ নম্বর প্রশ্নে আছে উদ্দীপকের সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর কাজটির সাদৃশ্য ব্যাখ্যা করো। আচ্ছা, এই সবগুলো প্রশ্নেই কিন্তু তোমরা সবসময় কবিতার নাম বা ওই গদ্যের নাম এবং সাথে ওই লেখকের নাম এটা দিয়ে দেবে প্রথমেই, তাহলে বিষয়টা সুন্দর হয়। উদ্দীপকের সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর কাজটির সাদৃশ্য ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপকের সাঁতার কাটা আর ওই শিশুর কাজটি, এই যে এখানে প্রথমে শিশুর কাজটা কি আছে আমরা দেখি, বালির উপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। আচ্ছা, বালির উপরে শিশু তার মনের মতো করে কিছু একটা আঁকছে। সে যেটাই আঁকুক, তাকে যে প্রকৃতি প্রেমের সাথে যুক্ত করা হয়েছে, প্রকৃতি থেকে কিছু একটা শিক্ষা নেবে, এই শিক্ষা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। একটা শিশু যখন ছোট থেকে বড় হয়, তখন প্রাকৃতিক পরিবেশের সমস্ত উপাদান তার কিন্তু প্রয়োজন। প্রাকৃতিক পরিবেশের সাথে সে বেড়ে উঠবে। তার শারীরিক এবং মানসিক বিকাশ তখনই সুন্দরভাবে ঘটবে, যখন সে প্রকৃতির সাথে মিশতে পারবে। এই যে বর্তমানে আমাদের ছেলেমেয়েরা মানে ছোট বাচ্চারা কিন্তু খুবই একটা অস্বাভাবিক হয়ে বেড়ে উঠছে। কারণ কি? এরা ওই প্রকৃতির সাথে কিন্তু মিশতে চায় না বা মিশতে পারে না। সেই প্রকৃতিটা পায়ই না। এরা প্রকৃতির আলো, বাতাস, পানি, তারপরে গাছপালা এইসব থেকে কিন্তু এরা বঞ্চিত। এরা কিন্তু আজকাল এই আধুনিক যুগের সাথে তাল মেলাতে গিয়ে বা এই যে কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, গেমস এইগুলোর মধ্যে কিন্তু এরা বন্দী হয়ে গেছে। এরা বাইরে ঠিকমতো যায় না। আমরা আ ছোটবেলায় দেখেছি যে আমাদের বিশেষ করে গ্রামে আমরা যারা থাকতাম, সাঁতার জানে না এরকম কোনো ছেলে নেই। কিন্তু শহরে এখন দেখি, মানে শহরে তো অনেকদিন যাবত আমরা আছি। অধিকাংশ ছেলেমেয়েরা সাঁতার জানে না। কারণ তারা তো পুকুর পায়নি। তারা আওড়-বাওড় বা নদী পায়নি। যার কারণে তারা কিন্তু সাঁতারটা শিখতে পারেনি। তার মানে প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে হলে প্রকৃতির ভিতরে মিশতে হবে। প্রকৃতির সমস্ত আ উপাদানের কাছে যেতে হবে। কিন্তু এই জিনিসটা এখনকার ছেলেমেয়েরা পায় না। যার কারণে কিন্তু এরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়। তার মানে এদের স্বাভাবিক বৃদ্ধিটা কিন্তু হয় না। এখন
একটা ছেলে বা মেয়ের সাঁতার শেখার জন্য একটা সুইমিং ক্লাবে ভর্তি হতে হয়। মানে বিষয়টা কতটা অস্বাভাবিক। তারপরেও যারা সুইমিং ক্লাবের নেতৃত্ব দিয়ে বা ছেলেমেয়েদের সাঁতার শেখানোর কাজটা করে থাকে, তারা তো নিঃসন্দেহে খুবই ভালো কাজ করছে। কিন্তু এইটার জন্য যে কোর্সে ভর্তি হতে হচ্ছে, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। কারণ একটা শিশুর এই মানসিক এবং শারীরিক বিকাশের জন্য তার কিন্তু এই পুকুর বা নদী আগেই দরকার ছিল। কিন্তু সেই পুকুর, নদী আজ কিন্তু ভরাট হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। আচ্ছা, এই শিশুর কাজের সাথে আ আ সাঁতার কাটার মিলটা কি? সাদৃশ্য কি? মানে মিলটা কি সেটা এখানে বলতে বলেছে। তো শিশুর আম এই কাজগুলোর কথা যে বললাম, আর ওই প্রকৃতির সাথে মিশতে গিয়ে যে শিশু কাজগুলো করছে, আর এই সাঁতার কাটার সময় যে বিষয়গুলো ঘটছে, এই ২ টা বিষয়ের কিন্তু একই আ অর্থ দাঁড়ায়। কারণ শিশু সাঁতার কাটছে, সেও নিজের শারীরিক বিকাশ, মানসিক বিকাশ ঘটাতে চাচ্ছে, বা সে প্রকৃতি থেকে তার যেটা প্রাপ্য সেটা সে পাচ্ছে। আর ওই শিশুর কাজটা যদি বাধা না দেওয়া হয়, বালিতে তার মনের মাধুরী মিশে কিছু একটা আঁকছে, লিখছে, সেটাতেও তার প্রাকৃতিক পরিবেশ থেকে যেটা প্রাপ্য সেটা সে পাচ্ছে। তো এই ২ টা বিষয়ের উপরে ২ টা বিষয়ের ভিতরে কিন্তু এই সাদৃশ্যটা আছে। ঘ নম্বর প্রশ্নে বলছে, উদ্দীপকের নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাঁচতে দাও কবিতার মূল সুরটি ফুটে উঠেছে। মন্তব্যটি প্রমাণ করো। এটা ঘ নম্বর বলে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এই প্রশ্নে সাধারণত যে বিষয়গুলো থাকে, ২ টা বিষয়ের উপরে সাদৃশ্য বা বৈসাদৃশ্য বা উদ্দীপকের সাথে ওই মূল বইয়ের যে কবিতা বলো বা গদ্য বলো, ওই অংশের যে মিল বা অমিল, এই জিনিসটার বিস্তারিত ব্যাখ্যা করতে হয়। তো নাজির সাহেবের আক্ষেপ, আক্ষেপ মানে কি? কোনো কিছু নিয়ে কষ্ট পাওয়া বা আফসোস করা, সেটা হচ্ছে আক্ষেপ। তো বাঁচতে দাও কবিতার মূল সুরটি ফুটে উঠেছে। কারণ এই যে এখানে নাজির সাহেব বলছে যে সে গ্রামে বেড়ে উঠেছে, কিন্তু এখনকার ছেলে-মেয়ে গ্রামের সেই পরিবেশটা পাচ্ছে না। কারণ ওই পরিবেশটা নষ্ট হতে চলেছে বা প্রায় নষ্টের পথে, সব শেষ হওয়ার পথে। এখন গ্রামে গেলেও কিন্তু আগে সেই পরিবেশ দেখা যায় না। বেশি একটা পুকুর, বেশি মাঠ-ঘাট, এই বন-জঙ্গল এইগুলো কিন্তু দেখা যায় না। সেগুলো প্রায় আ বিলুপ্তির পথে। এখন গ্রামে গেলেও কিন্তু শহরের আবহাওয়া পাওয়া যায়। শহরের মতো অনেক প্রতিষ্ঠান গড়ে উঠছে, রাস্তাঘাট পাকা হয়ে যাচ্ছে। তারপরে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে, যার কারণে গাছপালা অনেক নষ্ট করতে হয়েছে। তারপরে আবাদি জমি কমেছে, বা ঘরবাড়ি বেশি করার কারণে অনেক গাছপালা নষ্ট হয়েছে। পুকুর ভরাট হয়েছে, পুকুর ভরাট করে হয়তো অন্য কিছু ওইখানে তৈরি করা হচ্ছে, বা আম চাষাবাদ করার জমি তৈরি করা হচ্ছে, এরকম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রামের বাড়িতে আগের সেই পরিবেশ নেই, খাল-বিল, পুকুর এইগুলো নেই। একটা ছেলে সাঁতার কাটবে, তার জন্য পর্যাপ্ত পুকুর বা নদী বা এরকম জায়গা নেই। আর আমাদের পরবর্তী প্রজন্ম এই বিষয়গুলো আসলে জানতে পারবে না। নাজির সাহেব আক্ষেপ করছে যে আমাদের যে বিষয়গুলো ঘটছে বা আমাদের সময় যেটা ছিল, সেটা এখনকার প্রজন্ম তো প্রায় হারাতে বসেছে, আর পরবর্তী প্রজন্মের কাছে এগুলো গল্পের মতো হবে। আসলেই সত্যি কথা। কারণ এখন যেভাবে গ্রামের পরিবেশটা, মানে নগরায়ন এটাকে বলে, তো শহরের মতো হয়ে যাচ্ছে, নগরায়ন হচ্ছে। তো সেক্ষেত্রে এর পরবর্তী জেনারেশন যখন আসবে, আরো মনে করো যে ২০ বছর বা ৩০ বছর পরে, যখন ছেলেমেয়েরা আম আসবে আরকি, তো তারা যখন বড় হবে তারা শুনতে পাবে যে এর আগে, অনেক আগে গ্রামাঞ্চলে পরিবেশটা এরকম ছিল। খাল-বিল, নদী-নালায় ভরপুর ছিল। গাছপালা, পশু-পাখিতে ভরপুর ছিল। কিন্তু তারা সেই জিনিসটা পাবে না। কারণ শহরের মতো করেই কিন্তু ওই গ্রামের পরিবেশটাও তৈরি হতে বসেছে। শহরের পরিবেশের মতোই গ্রামের পরিবেশটা নষ্ট হচ্ছে। আর পরিবেশটা দূষণ হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। ২ নম্বরে আরেকটা প্রশ্ন আছে। সুজন মাঝি কোথায় নৌকা বাইছে? এটা কবিতার মধ্যে আছে। ফুটতে দাও, ছুটতে দাও, এই কথাগুলো দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? যেগুলো আমি বললাম। উদ্দীপকের একটা মেয়ের কথা বলছি। এর সাথে ওই কবিতার শিশুর যে মিল আছে, আসলে সবই তোমরা পারবে, এটা বুঝতে পারবে। কারণ যদি পাঠ পরিস্থিতিটা তোমরা পড়ে নাও, কবিতার কথাগুলো সুন্দরভাবে পড়ে নাও, অবশ্যই তোমরা বুঝতে পারবে, এবং আশা করি সবগুলো উত্তর তোমরা সুন্দরভাবে দিতে পারবে। এই কবিতাটার মূল ভাবটা হচ্ছে এই যে আমাদের একটা প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন সবার জন্য, এবং সুস্থভাবে বেড়ে ওঠার জন্য একটা শিশুর মানসিক এবং স্বাভাবিক যে শারীরিক বৃদ্ধি, এইগুলোর জন্য কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন, এবং তার প্রকৃতির সাথে মিশতে পারা প্রয়োজন। শুধু তাই না, তাদের বেড়ে ওঠার জন্য যে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে, তার জন্য এই প্রকৃতির প্রত্যেকটা প্রাণী, আ প্রত্যেকটা পশু-পাখি, এমনকি মানুষ,
সবকিছুই অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং সবকিছুর ভারসাম্য রক্ষা করতে পারলে কিন্তু এই পরিবেশটাও রক্ষা পাবে এবং পরিবেশে প্রত্যেকটা মানুষ রক্ষা পাবে, প্রত্যেকটা শিশু সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। তাই প্রকৃতির কোনো কিছুকে যেন আমরা কোনোভাবে নষ্ট না করি, কোনো কিছু বাধাগ্রস্ত না করি এবং যে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় আমাদের কারণে হচ্ছে, এগুলো যাতে আমরা একটু থামাতে পারি, সেই আহ্বানটা কিন্তু কবি শামসুর রাহমান করেছে আমাদেরকে। তো আমরা আশা করি মোটামুটি বুঝতে পেরেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝতে না পারো, তাহলে কমেন্টে লিখতে পারো। সেটা নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করার চেষ্টা করব। আর পরবর্তীতে আমাদের আরেকটা কবিতা আছে, পাখির কাছে ফুলের কাছে, এটা আল মাহমুদের লেখা। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে একদিন আলোচনা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আমি আপন আজকের মতো তোমাদের ভিতর থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।